আজকে মিটিংটার নামই ছিল আসলে নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের মিটিং। সো আপনি বুঝতেই পারছেন যে এটাতে আসলে কোন বিষয়টা আলোচিত হয়েছে। ইসির যে অবস্থা আমরা দেখেছি যে অভিজ্ঞতার যে অভাব সেটার কিছু ছাপ তো আমরা দেখেছি। 42,000 কেন্দ্রে 9 লক্ষ থাকবে, এর মধ্যে 5 লক্ষ তো আপনার আনসার সদস্য থাকবেন। এখনো পর্যন্ত জিজ্ঞেস করছে যে নির্বাচনটা কি শেষ পর্যন্ত হবে, তো নির্বাচন নিয়ে আসলে কি কোনো অনিশ্চয়তা আছে কিনা। আমরা যেহেতু ব্যাপক টার্ন আউট আশা করছি, আমরা আশা করছি যে রেকর্ড সংখ্যক ভোটার এই নির্বাচনে উপস্থিত হবেন এবং ভোট দিবেন, এবং তারা দুটো করে ভোট দিবেন। পুলিশের প্রতি মানুষের এখনো সেরকম আস্থা তৈরি হয় নাই। এখনো মনে হচ্ছে যে পুলিশ আসলে সেরকম সক্রিয় অবস্থানে নাই। এবং আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেক আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক যে যেখানে আছেন, হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে, দেশে কিংবা প্রবাসে, সবার নিশ্চয়ই আগ্রহের কেন্দ্রবিন্দু এবং এই মুহূর্তে আলোচনারও বিষয়বস্তু হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। বিশেষ করে একদমই নির্বাচনী যে ট্রেন, সেই ট্রেন জোরে সোরে চলতে শুরু করেছে এবং আগামীকালকে থেকে আরও গতি বৃদ্ধি পাবে। কারণ হচ্ছে আজকে প্রতীক বরাদ্দ দেয়া শেষ হয়েছে। সকল হিসেব কিতেব কে থাকছে নির্বাচনের মাঠে, কে থাকছে না, সব ইতিমধ্যেই সেই কল্পনাও শেষ হয়ে গেছে। আমরা এই জন্য আজকের আলোচনার বিষয় রেখেছি ছুটছে নির্বাচনী ট্রেন। কতটা দ্রুত ছুটছে, কোথাও থামছে কিনা, ব্যত্যয় আছে কিনা, তা জানার চেষ্টা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন, পরিচয় করে দিচ্ছি। ডান পাশে রয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ মজুমদার, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। এবং বাপাশে রয়েছেন আরএফডি রিপোর্টার ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সাবেক সভাপতি ইকরামুল হক সাইম। সাইম, আপনাকে স্বাগত ধন্যবাদ। জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ মজুমদার আপনাকে দিয়ে শুরু করি, কারণ হচ্ছে যে আজকে সরকারের উচ্চ পর্যায়ে সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টকে নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি সভা বৈঠক হয়েছে, আমরা জেনেছি, এবং আপনারা ব্রিফ করেছেন, সার্বিক বিষয় তুলে ধরেছেন। তো সেখানটা থেকেই একটু শুরু করি। আসলে আজকে মূলত কোন কোন বিষয়গুলো, কারা কারা উপস্থিত ছিলেন এবং মোটা দাগে কোন বিষয়গুলোর প্রতি আপনারা মানে প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন, এটি থেকে একটু শুরু করি। অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য মোটা দাগে কোন বিষয়গুলো আজকে তিনি বলার চেষ্টা করেছেন? ধন্যবাদ আপনাকে। আজকে মিটিংটার নামই ছিল আসলে নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের মিটিং। সো আপনি বুঝতেই পারছেন যে এটাতে আসলে কোন বিষয়টা আলোচিত হয়েছে। নিরাপত্তা আমাদের জাতীয় নির্বাচনের সাথে সরাসরি সম্পর্কিত, এবং নির্বাচন সংক্রান্ত অনেক কিছু তো আসলে নির্বাচন কমিশনই দেখছে। আপিল, কারো প্রার্থিতা বহাল বা বাতিল, এগুলো বা আচরণবিধি মানা না মানা, এমনকি প্রশাসন এই মুহূর্তে যদি কোনো রদবদলের প্রয়োজন হয়, সেগুলো নির্বাচন কমিশন মনিটর করছে। সরকারের দিক থেকে আসলে মূলত এখন যে দায়িত্বটা, আপনারা অভিজ্ঞ সাংবাদিক, আপনারা এর আগেও নির্বাচন দেখেছেন, এইসব ক্ষেত্রে সরকারের দায়িত্বটা আইডিয়াল ক্ষেত্রে হওয়া উচিত যে এক ধরনের ফ্যাসিলিটেটরের রোলটা প্লে করবে, নির্বাচন কমিশনকে সহায়তা করবে, আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে সে বিষয়টা নিশ্চিত করবে। এই 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 লজিস্টিক সাপোর্টগুলোটাই আসলে দেওয়াটাই হলো সরকারের মূল কাজ, এবং এই লজিস্টিকের মধ্যে আসলে বড় কাজটা হচ্ছে নির্বাচনের সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখাটা। এটা আসলে সরকারের জন্য চ্যালেঞ্জ, আমাদের দেশের আপামর জনসাধারণের জন্য এটা একটা চ্যালেঞ্জ। একটা শান্তিপূর্ণ পরিবেশ আমরা সবাই মিলে যদি নিশ্চিত করতে পারি এবং সুন্দর একটা নির্বাচন যদি উপহার দিতে পারি, সেটা আমাদের আগামী দিনের যে পথ চলা, আমাদের আগামী দিনের যে রাজনৈতিক ভবিষ্যৎ, সেটাকে মসৃণ করবে। আজাদ ভাই, সেখানে আপনারা আজকে প্রেস কনফারেন্সে জানিয়েছেন আমাদেরকে যে এ যাবৎকালের সবচেয়ে বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে, সেনা সদস্য মোতায়েন থাকবে। সেই সংখ্যাটা আসলে কত, কিভাবে, কোন স্তরে, কতটুকু আসলে তারা থাকবে? ধন্যবাদ আপনাকে। আসলে এটা তো আমরা বিভিন্ন সময় বলেছি, সংখ্যাটা প্রায় 9 লক্ষ আপনার এই আইন শৃঙ্খলা রক্ষাকার কাজে নিয়োজিত। আপনি 42,000 কেন্দ্রে 9 লক্ষ থাকবে, এর মধ্যে 5 লক্ষ তো আপনার আনসার সদস্য থাকবেন, 1.5 লক্ষের মতো থাকবেন পুলিশ, লক্ষাধিক সেনাবাহিনীর সদস্য থাকবেন, বাংলাদেশ বিমান বাহিনীর, তারপরে কোস্ট গার্ড, নৌবাহিনীর সদস্য এবং বিজিবির সদস্যরাও আসলে নিরাপত্তার দায়িত্বে থাকবেন। তো সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 9 লাখ। এর পাশাপাশি আপনার বিএনসিসির সদস্য যারা আছেন তাদেরকেও এঙ্গেজ করার একটা চিন্তাভাবনা করা আছে। তো সব মিলিয়ে প্রায় 9 লক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই নির্বাচনে দায়িত্ব পালন করবেন, এবং ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো যেগুলো চিহ্নিত করা হয়েছে, ঝুঁকির মাত্রা শেষ মুহূর্তে আসে, আবার প্রতিনিয়তই আপনার অ্যাসেস করা হবে ঝুঁকির মাত্রাটা,
এটা আপনি জেনেছেন, আজকে সংবাদ সম্মেলনে এটা বলা হয়েছে। শেষ পর নির্বাচনের সময় যখন যে কেন্দ্রগুলোকে দেখা যাবে যে ঝুঁকিটা রয়ে গেছে, সেগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিটা বাড়ানো হবে। নিরস্ত্র পুলিশের পরিবর্তে সশস্ত্র বা অস্ত্রধারী পুলিশ, তাদের সংখ্যাটা বাড়ানো থাকবে। আপনার রিটার্নিং অফিসারদের সাথে সমন্বয় করে সেনাবাহিনী সেখানে কাজ করবে। তারপরে আপনি আজকে শুনেছেন যে 25,000 বডি অন ক্যামেরা ইতিমধ্যে আপনার কেন্দ্রে কেন্দ্রে জি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরবরাহ করা হয়েছে, এবং তারা এগুলো ব্যবহার কিভাবে করা হয় সে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন, এবং এটা একটা ট্রায়ালও হয়েছে, এবং এই ট্রায়ালটা সাকসেসফুলি হয়েছে। এর পাশাপাশি আপনি দেখেছেন যে সিসি ক্যামেরা নিয়ে অনেক আলাপ আলোচনা ছিল, কারণ সিসি ক্যামেরাটা এই কারণে প্রয়োজন যে নির্বাচনে কোনো অনিয়ম হচ্ছে কিনা এটা যাতে কেন্দ্রীয়ভাবে মনিটর করা যায়। এই জন্য সরকার শুরু থেকেই সচেষ্ট ছিল যাতে সবগুলো কেন্দ্রে সিসি ক্যামেরা নিশ্চিত করা যায়। এই জন্য আপনি জানুয়ারি মাসের 19 তারিখ সরকারের পক্ষ থেকে একটা বিশেষ আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে, এবং সিসি ক্যামেরা ক্রয় এবং এগুলো সংযোগ স্থাপনের কাজটাও আপনার শুরু হয়েছে। নির্বাচনের দিন আপনার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে আজকে আলোচনা হয়েছে। তাছাড়া আমি গতকালকে আমরা আপনাদের সংবাদ সম্মেলনে বলেছিলাম যে প্রায় 300-র মতো কেন্দ্র যেগুলোতে আসলে বিদ্যুৎ সংযোগ নাই, সেগুলোতে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ সরবরাহ যাতে নিশ্চিত করা যায়, কোনো কোনো ক্ষেত্রে যাতে জেনারেটর স্থাপন করে ওই নির্বাচনের দিন যাতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়। কারণ এই যে এই ফ্যাসিলিটিসগুলো এগুলো এনশিওর করা সুষ্ঠু একটা নির্বাচনের স্বার্থেই জরুরি, এবং এই কাজগুলো সরকার করে যাচ্ছে প্রত্যেকটা নির্বাচনী কেন্দ্রকে মাথায় রেখে, নির্বাচনের আসনকে মাথায় রেখে এই কাজগুলো সরকার এখন থেকে আসলে বেশ করছে, শুরু জোর কদমে আসলে কাজগুলো এগিয়ে নিচ্ছে। আপনার কাছে ফিরবো আমি। ইকরামুল হক সায়েম, আপনি আরএফইডির প্রেসিডেন্ট ছিলেন এবং এখনো মাঠের কর্মী, আপনি নিয়মিত ইসিবিট কভারও করেন। তো সেখান থেকে একটু আপনি যে অঙ্গনটায় কভার করেন সেটিরই তো আসলে এখন রেফারির ভূমিকায় আছে একদমই। রাইট। তো সেই রেফারিকে পর্যবেক্ষণ করছেন আপনারাই একমাত্র সংস্থা, কারণ সেই রেফারি এখন সরকারও তাদের কথা অনুযায়ী চলতে হবে। তো সেখানটার সেই অবস্থায় যে পর্যবেক্ষক ওয়াচ ডগ হিসেবে এখন পর্যন্ত ইসির সক্ষমতার যে জায়গাটুকু, এতদিন কিন্তু পর্যবেক্ষণ বা পর্যালোচনা হতো যে এই ইসি কোনো নির্বাচনই কিন্তু করেনি, তারা এসে স্থানীয় সরকার নির্বাচন, ছোট বড় কোনো নির্বাচন না, সরাসরি কোনো কোনো ফিল্ডেই খেলেনি, একদম সরাসরি তারা ফাইনাল খেলা খেলতে যাচ্ছে। তো সেই সক্ষমতা তারা কতটুকু অর্জন ইতিমধ্যে করতে পেরেছে বলে আপনাদের পর্যবেক্ষণ? দেখুন, এটা তো খুবই বাস্তব যে ইলেকশন কমিশন যদি কয়েকটি স্থানীয় নির্বাচন পরিচালনা করতে পারত, সেখানে যে বিচ্যুতিগুলো উঠে আসতো সেই বিচ্যুতিগুলো থেকে তারা অভিজ্ঞতা নিতে পারতো, এবং এটা জাতীয় নির্বাচনে সে অনুযায়ী তারা ব্যবস্থা নিয়ে এই নির্বাচনকে আরও সুষ্ঠু শান্তিপূর্ণ করতে পারত। এই জায়গায় তো এখন আসলে নতুন করে আর অভিজ্ঞতা নেওয়ার সুযোগ নেই, কিন্তু এই কয়দিনে যেই ইসির যে অবস্থা আমরা দেখেছি, যে অভিজ্ঞতার যে অভাব সেটার কিছু ছাপ তো আমরা দেখেছি। আপনি দেখবেন যে পাবনা 1-2 নির্বাচন স্থগিত করা নিয়ে ইসির মধ্যে একটা দোলাচল ছিল। গণমাধ্যমগুলো নিউজ করেছে যে নির্বাচন কমিশন স্থগিত করেছে প্রথমে, পরে নির্বাচন কমিশন আবার জানালো আনুষ্ঠানিকভাবে যে না, স্থগিত করা হয়নি। পরবর্তীতে আমরা দেখলাম যে পেছনের ডেট দিয়ে সেই নির্বাচন আবার স্থগিত করা হলো, যদিও আদালতের মাধ্যমে সেই নির্বাচন আবার নির্বাচন হচ্ছে অবশেষে 12 ফেব্রুয়ারির মধ্যে। এরকম কিছু কাজে আমরা নির্বাচন কমিশনের অনভিজ্ঞতা দেখতে পাচ্ছি। কিন্তু এখন যে সময়টা, অর্থাৎ যেটি আপনি বলছিলেন যে মূল ট্রেনটা তো আজকে রাতের পর থেকে, মধ্যরাতের পর থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা। এখন মূলত এই কয়দিন আসলে নির্বাচনী মাঠ গোছানোর কাজগুলো ছিল। একদিকে নির্বাচন কমিশন তার গোছানোর কাজগুলো করেছে, প্রার্থীরা তারা তাদের কেন্দ্রিক গোছানোর কাজগুলো করেছে, এবং চূড়ান্তভাবে তারা প্রার্থী হয়েছে। আজকে প্রতীক বরাদ্দের পর কালকে যে প্রচারণা শুরু হবে, এখন বোঝা যাবে যে মাঠে নানা ধরনের দ্বন্দ্ব সংঘাত তৈরি হবে, নানা ধরনের ক্ল্যাশ তৈরি হবে, আচরণবিধি লঙ্ঘনের বিষয়গুলো থাকবে। সেগুলো আসলে নির্বাচন কমিশন কতটা কঠোরভাবে, কতটা সঠিকভাবে এবং কতটা ভারসাম্যপূর্ণভাবে, কতটা পক্ষপাতহীনভাবে নির্বাচন কমিশন সেই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে, সেটা হলো দেখার বিষয়। তাহলে এই যে প্রচারণা শুরু হচ্ছে, হয়েই গেছে বলা যায়, কারণ হচ্ছে যে রাতটুকু পার হলেই তো মধ্যরাত থেকে শুরু করতে পারবে। হ্যাঁ, ওকে, মধ্যরাত থেকেই, তার মানে হচ্ছে সেখানের জায়গায় এবং প্রতীক নিয়ে এখনো প্রচারণা চালাতে পারবে, এটা খুব বেশি প্রতিবন্ধকতা নাই, প্রতীক যেহেতু পেয়ে গেছে। জি, তো সেখানে আসলে মূল চ্যালেঞ্জ ইসির জন্য
কোনটা বেশি চ্যালেঞ্জ হবে প্রচার মূল প্রচারণার চ্যালেঞ্জ ক্ষেত্রে? হচ্ছে দুটা বিষয়, একটা হচ্ছে নিরাপত্তা আর একটা হচ্ছে আচরণবিধি লঙ্ঘন ঠেকানো। যেটি ভাই বললেন যে নিরাপত্তার ব্যাপারে আজকে সরকার জরুরি বৈঠক করেছে এবং সরকারের সেখানে অনেকগুলো সিদ্ধান্ত সরকার নিয়েছে। নিরাপত্তা সংকটটা এই নির্বাচনের নিরাপত্তা সংকট ঘিরে যে আলোচনা, এটা নির্বাচনের সবচেয়ে বড় আলোচনা। না, এখন নিরাপত্তা তো এখনো পর্যন্ত মানুষের মধ্যে কিন্তু, আমি কিছুক্ষণ আগেও একটা আলোচনায় ছিলাম, সেখানে এখনো পর্যন্ত জিজ্ঞেস করছে যে নির্বাচনটা কি শেষ পর্যন্ত হবে, তো নির্বাচন নিয়ে আসলে কি কোনো অনিশ্চয়তা আছে কিনা। এইটা হলো সবচেয়ে বড় একটা সমস্যা। এই সমস্যার জন্য আমি সরকার দায়ী বলবো না, এই সমস্যার জন্য আমাদের দীর্ঘদিনের নির্বাচন ব্যবস্থার প্রতি যে অনাস্থা, বিভিন্ন ধরনের নাটকীয়তা, সেজন্য এই আস্থাটা মানুষের মধ্যে তৈরি হচ্ছে না। মানুষ মনে করছে যে যে কোনো সময় এমন কিছু হতে পারে কিনা যে নির্বাচন হয়তো মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে, নির্বাচনের যে ট্রেন্ড শুরু হলো সেটা মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে, এরকম মানুষের মধ্যে কিন্তু সংশয় আছে। এবং এই সংশয় থাকার পেছনে অনেকগুলো স্যাম, একটু যদি আপনাকে থামাই, যে এই সংশয় আমরা গতকালকেও এটি নিয়ে আলোচনা করছিলাম, মাঝখানে কিন্তু চলে গিয়েছিল, হঠাৎ করে গত 2-3 দিন থেকে আবার এই আলোচনা। আসলে আলোচনাটা কেন, মানে এটি কি খুঁজে পেয়েছেন যে কেন এই আলোচনা এসছে, কোন সূত্রে আবার ইলেকশনের ট্রেন্ড থামতে পারে, এরকম কি কিছু খুঁজে পেয়েছেন? আসলে এই আলোচনার তো অনেকগুলো কারণ আছে। একটা বড় কারণ তো এটা নিঃসন্দেহে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যেই শক্তিটির বা যেই দলের পরাজয় হয়েছে, সেই দলের ভূমিকা আসলে চূড়ান্তভাবে ভোটের মাঠে কেমন থাকে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদিও আমরা দেখেছি যে নির্বাচন, এই সরকারের পক্ষ থেকে যে অভিযান চালানো হয়েছে, ডেভিল হান্ট যে অভিযান, সেই অভিযানে ওই দলের অনেক নেতাকর্মীকে অ্যারেস্ট করা হয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। যদিও অবৈধ অস্ত্র যেভাবে আরও আগে থেকে উদ্ধার করা দরকার ছিল, সেই উদ্ধার কার্যক্রম হয়নি। কিন্তু সবচেয়ে ইচ্ছে বড় একটা বিষয় হলো যে পুলিশের প্রতি মানুষের এখনও সেরকম আস্থা তৈরি হয় নাই। এখনও মনে হচ্ছে যে পুলিশ আসলে সেরকম সক্রিয় অবস্থানে নাই, এবং ভোটের মাঠে যেরকম পরিস্থিতিগুলো তৈরি হবে সেখানে পুলিশ আসলে তার সক্রিয়তা ধরে রাখতে পারবে কিনা, সক্রিয়তা ধরে রাখে না, সক্রিয়তা এখনও মনে হচ্ছে যে সেরকম সক্রিয় না। আমরা বেশ কিছু ঘটনায় দেখেছি যে পুলিশ কিছুটা নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে, তাৎক্ষণিক যে ব্যবস্থা নেয়। আমি কিছুদিন আগে দেখলাম যে শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল 7 কলেজ কেন্দ্রিক, পুলিশ সেখানে মোটামুটি একেবারে নীরব দর্শকের ভূমিকায় পালন করেছে। সেখানে তাদেরকে সরিয়ে দেওয়া, তারা যে রাস্তা বন্ধ করে রেখেছে, তাদেরকে সরিয়ে দিতে গেলে আবার তা পুলিশের সাথে একটা হ্যাসেল তৈরি হতে পারে, এই কারণে পুলিশ সেখানে খুব বেশি ভূমিকা রাখেনি। এবং কারণ বাজারে আপনি জানেন যে একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেখানেও কিন্তু পুলিশ অনেকটা নীরব ভূমিকা পালন করেছে। এটা একটা বড় বিষয় যে এখনকার যে পুলিশ তো এরা আগে থেকে যারা আছে, এরাই তো আছে, এরা আসলে নির্বাচনী মাঠে কতটা সক্রিয় অবস্থান নিয়ে থাকবেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একই সাথে যে অবৈধ অস্ত্রগুলো, অনেক অবৈধ অস্ত্র যদিও এর মধ্যে উদ্ধার হয়েছে, অনেক অবৈধ অস্ত্র এখনও রয়ে গেছে, সেগুলো এই সামনের কয়েকদিনে এই সেগুলো উদ্ধারের ব্যাপারে যে অভিযান চলছে এখনও, সেই অভিযানে আসলে কতটুকু উদ্ধার হয়ে আসে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। একই সাথে যে আচরণবিধি লঙ্ঘনের কথা বললাম, যে যেহেতু দুইটা বড় দল, আমি আচরণ বিধির বিষয়টি একটু আজাদ ভাইয়ের কাছ থেকে ঘুরে তারপরে আপনার কাছ থেকে আবার শুনবো। আজাদ ভাই, এই যে পুলিশের যে বিষয়টি, আপনি শুধুমাত্র সরকারের সাথে তো কাজ করছেন, এই অন্তর্বর্তী সরকারের সাথে তো মূলত তো আপনি সাংবাদিক, আপনি আবারও হয়তো সেই ফিল্ডেই ফিরে যাবেন, আমি ঠিক জানি না আপনার এরপরের চিন্তা কি। তো আপনি নিজেও পর্যবেক্ষক, সেখান থেকেই আসলে জিজ্ঞাসা তা হচ্ছে যে পুলিশ পদক্ষেপ নিতে গেলে তার কোনো সমস্যা হলে তো সরকার সাপোর্ট দেওয়ার কথা, সেখানে ঘাটতি থাকার কথা না। তাহলে এই ঘটনাগুলো এখন পুলিশ এই নীরব দর্শকের ভূমিকা কেন পালন করে, আস্থাহীনতা এখনো পর্যন্ত কেন? দেখেন, নীরব দর্শকের ভূমিকা পালন করে কিনা আমি ঠিক নিশ্চিত না, তবে আমাদের যে পুলিশের যে অপারেশনাল যে প্রসিডিউর, এগুলোতে তো কিছু পরিবর্তন এসেছে গত 18 মাসে আপনি যদি দেখেন। কারণ পুলিশের বাড়াবাড়ি আমাদের জুলাই বিপ্লবে আসলে কী ধরনের সমস্যার সৃষ্টি করেছে সেটা আমরা সবাই দেখেছি। জি। এবং যার পরিণতিতে পুলিশ অ্যাজ এ ইনস্টিটিউশন এফেক্টেড হয়েছে, এবং পুলিশ যখন এফেক্টেড হয় তখন তো নেশনও এফেক্টেড হয়। কারণ পুলিশ তো আসলে নেশনকে সার্ভ করার জন্যই পুলিশকে রাখা হয়, তাই না? পুলিশের মনোবল ভেঙে গিয়েছিল, পুলিশের যে শৃঙ্খলা সেটা ভেঙে গিয়েছিল, পুলিশের যে লজিস্টিক সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল। এইগুলো আস্তে আস্তে রেস্টোর করার চেষ্টা করা হয়েছে। সো এটা একেবারে যে ওভারনাইট আপনি পুলিশকে আগের জায়গায় নিয়ে যাবেন তা না, সেটা সম্ভব
মানে আগের জায়গায় নিয়ে যেতে তো আমরা চাইও না না, আগের জায়গায় আমি বলতেছি যে পুলিশের বেটার জায়গায় নিতে চাই আমরা। মনোবল বা লজিস্টিক এগুলোর কথা বলছি। জি, জি। এই জিনিসগুলোর কথা বলছি। আর যে অপারেশনাল যে প্রসিডিওর কথা যেটা আমরা বলি, বা ইংরেজিতে যদি আমি বলি যে মোডাস অপারেন্ডি যেটা আমরাকে বলি, পুলিশ কিভাবে অপারেট করবে, পুলিশ কি লেথাল আপনার ওয়েপন ব্যবহার করবে কিনা জনগণের বিরুদ্ধে। আগে আমরা জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে দেখেছি পুলিশ সরাসরি গুলি করে দিয়েছে জনগণের বুকে। এখন পুলিশকে লেথাল ওয়েপন ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, তাই না? আপনার পুলিশের যে স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিওর, যেটা ইউএনের যে ম্যানুয়ালটা আছে, এটা মেনে আপনার পুলিশকে কাজ করতে বলা হয়েছে। তো এখন যেই পুলিশ সরাসরি জনগণের বুকে গুলি করে দিতে অভ্যস্ত, সে হঠাৎ করে আপনার ইউএনের ম্যানুয়াল মেনে পুলিশিংয়ের কাজটা করবে, এটা ভাবাটাও তো আপনার মানে বাড়াবাড়ি। পুলিশকে এইসব কিছুর সাথে অভ্যস্ত হতে সময় দেওয়া প্রয়োজন ছিল। আমরা সেই সময়টা আনফর্চুনেটলি দিতে পারিনি, কারণ আমাদের হাতে সেই সময়টা ছিল না। বিপ্লব পরবর্তী সময়ে আমাদেরকে খুব দ্রুত পদক্ষেপ নিয়ে শৃঙ্খলা ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করতে হয়েছে। পুলিশের লোকবল কি নতুন তো নিয়োগ হয়েছে? না, লোকবল যেটা নিয়োগ হয়েছে এটা আসলে সংখ্যায় খুব বেশি না। আপনার এটা দিয়ে আসলে পুলিশের যে ঘাটতি, পুলিশিংয়ের যে ঘাটতি, এটা পূরণ করা সম্ভব না। আর এই নতুন লোকবল এসে তাদেরকে ট্রেন্ড আপ করে তারপরে তাদেরকে পুলিশিংয়ের কাজে নিয়োজিত করা, এটাও সময় সাপেক্ষ বিষয়। পুলিশ কিন্তু এটা এমন না যে আপনি একজনকে জাস্ট নিয়োগ দিলেন, দিয়ে পরদিনই বললেন যে হ্যাঁ তুমি কাজ শুরু করে দাও, এরকম তো না। এবার আসার কথা হচ্ছে যে পুলিশের সাথে বাংলাদেশ সেনাবাহিনীও আছেন। তারা দক্ষ, অভিজ্ঞ, এবং অনেক ক্ষেত্রে তারা গত 1.5 বছরে পুলিশের ক্ষেত্রে যে দুর্বলতাটা ছিল সেই দুর্বলতাটা কাটিয়ে উঠতে সহযোগিতা করেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারীর সহায়ক ভূমিকায় থেকে তারা অনেক জায়গাতে অনেক সমস্যার নিরসন করেছেন। আমরা আশা করি যে তারা তাদের এই ভূমিকাটা অব্যাহত রাখবে। এবং আপনি জানেন যে এটা অধ্যাদেশের মাধ্যমে আপনার বা সেনাবাহিনী বা আর্ম ফোর্সেসের যে সদস্য যারা, তাদেরকেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বীকৃতিটা দেওয়া হয়েছে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ারটাও দেওয়া হয়েছে। সো পুলিশের পাশাপাশি তারা কাজ করবেন। আমরা আশা করি যে যেটুকু ঘাটতি পুলিশের আছে সেই ঘাটতিটা তারা অন্তত পুষিয়ে নেবেন, এবং আসলে সম্মিলিতভাবে আমরা এই নির্বাচনে সবাই মিলেই আসলে এই আইন শৃঙ্খলা রক্ষার কাজটা করতে হবে। এটা ছাড়া আমাদের হাতে এই মুহূর্তে আর কোনো অপশন নেই। জি, সায়েম, আপনার কাছে আসি। তা হচ্ছে যে আপনার আচরণবিধির কথা শুনবো, তার আগে একটু আমি নিরাপত্তার ব্যাপারটা আরেকটু শুনতে চাই। নিরাপত্তার বিষয়টি মানে কেন্দ্রিক কি শুধু এক কেন্দ্রিক, নাকি উভয় কেন্দ্রিক? নিরাপত্তা প্রার্থীর নিজেদের সমর্থকদের মধ্যে অনেক সময় হয় যে দ্বন্দ্ব, এক প্রার্থী প্রতিপক্ষের মধ্যে দ্বন্দ্ব, তারপর হচ্ছে মানে আমাদের যেহেতু বললেন আপনি যে ফ্যাসিবাদী যারা আছেন তারা এটা কি ঘোলা পরিবেশ নষ্ট, মানে ঘোলা করে ফেলার, এই যে বহুমাত্রিক নিরাপত্তার যে জায়গা, এটি আসলে এটি কি বেড়ে যাবে? আমরা কিন্তু মিরপুরে গতকালকে এরকম ঘটনা দেখেছি রাতে। তো এটি কি আসলে কতটা বাড়বে বলে মনে করেন, নাকি পরস্পরের প্রতি সহমর্মিতা থাকবে? আপনি যখন নিরাপত্তার ব্যবস্থা নেবেন তখন বাড়তে পারে বলেই আপনি ব্যবস্থা নেবেন, কারণ মূল নির্বাচনী কার্যক্রম তো আজ রাত থেকে কাল থেকে শুরু হবে। সেখানে বিভিন্ন ধরনের আয়োজন থাকবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে, সেখানে দ্বন্দ্ব সংঘাত তো হবেই। এখানে বিষয় হচ্ছে যে যেটি বলছিলাম যে বিএনপি এবং জামাত এখন কিন্তু ভোটের মাঠে মোটামুটি বেশ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে। এটা কিন্তু আওয়ামী লীগ জাতীয় পার্টির নির্বাচন না। আওয়ামী লীগ জাতীয় পার্টির আমরা নির্বাচন দেখেছি, সেখানে অনেক কিছুই আমিডামির নির্বাচন ছিল। সেই নির্বাচন সেরকম মাঠেই প্রতিদ্বন্দ্বিতা ছিল না, কিন্তু এখন কিন্তু নির্বাচন মাঠে প্রতিদ্বন্দ্বিতা বেশ ভালোভাবে আছে। তো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে এই ধরনের সংঘাতগুলো হইতেই পারে, আচরণবিধি লঙ্ঘনের হিড়িক হতে পারে, নানা ধরনের সহিংসতা তৈরি হতে পারে। কারণ আপনার যখন হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, জয় পরাজয় অল্প কিছু ভোটের বিনিময় হতে পারে, সেক্ষেত্রে কে কত বেশি আসলে ভোটারদেরকে তার কাছে টানবে, কে কত বেশি প্রচারণা চালাবে, এগুলোর মধ্যে তো একটা ভোটের মাঠে একটা লড়াই চলবে। সেক্ষেত্রে এই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যেরকম দ্বন্দ্ব সংঘাত হতে পারে, একই সাথে যারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায় যেই পক্ষ, সেটা যে কোনো পক্ষ হতে পারে, যারা এই নির্বাচনে নাই, যারা এই নির্বাচনে অংশ নিতে পারেনি বা যাদেরকে অংশ নিতে দেওয়া হয়নি, তাদেরও পরিকল্পনা থাকতে পারে। সেরকম যদি কোনো ধরনের হুমকি থাকে, সেই হুমকিগুলো আপনি কিভাবে মোকাবেলা করবেন সেটি আপনাদের কাছ থেকে শুনবো। কিন্তু আপনার কাছে এখানে নির্দিষ্ট জিজ্ঞাসা, তা হচ্ছে যে এই যে এক প্রার্থীর সমর্থক কর্মীরা অন্য প্রার্থীর সমর্থক কর্মীদের কাছে যদি এরকম পাল্টাপাল্টি কোনো বিষয় হয়, সেক্ষেত্রে আসলে আচরণবিধি কি বলে, কোন পর্যন্ত
পদক্ষেপ নিতে পারবে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তা? না, এখানে তো আচরণবিধি, আপনি এটা তো সাধারণ নিয়মই হচ্ছে যে এক প্রার্থীর প্রচারণায় অন্য প্রার্থী তো আপনি হামলা করতে পারবেন না, কিংবা তার প্রচারণায়, তার জনসংযোগে, তার সভা সমাবেশে আপনি প্রতিবন্ধকতা তৈরি করতে সেটি পারবেন হয়তো না। সংযোগও হলো না, কিন্তু এলাকায় জনসংযোগ বিভিন্ন সমর্থকরা করছে, সেক্ষেত্রে আসলে বন্ধ করার উপায় কি, কিংবা পদক্ষেপ নেওয়ার কোনো সুযোগ আছে? নর্মালি যেটা সিস্টেম আছে, যদি আপনি কোনো জনসভা করতে চান, আপনাকে আগে থেকেই স্থানীয় পুলিশের অনুমতি নিতে হবে জনসভা করতে গেলে। গণসংযোগ তো আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় করতে পারবেন। সেই গণসংযোগ থেকেও যে কোনো ধরনের সংঘাত সহিংসতা হতে পারে, সেটা হলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। এবং কেউ যদি কারো প্রতিবন্ধকতা তৈরি করে, তার গণসংযোগ কার্যক্রমে হোক, তার প্রচারণার যে কোনো কার্যক্রমে হোক, সেটা আইনবিধি অনুযায়ী নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারবে। আবুল কালাম আজাদ মজুমদার, আপনার কাছে সেটি হচ্ছে যে একদমই আপনারা আজকে ব্রিফে জানিয়েছেন, যদিও এটি মনে হয় আমাদের কাছে একটু নতুন, তা হচ্ছে যে ফলাফলে চলে যাই, একদমই ফলাফল ঘোষণা এবার একটু বিলম্বিত হতে পারে। সেই বিলম্ব সময়টা আসলে কত? মধ্যরাত, নাকি 10টা রাত, না পরের দিন, নাকি তারও পরের দিন? এটা তো আসলে নির্ভর করবে কি পরিমাণ একটা নির্দিষ্ট কেন্দ্রে বা নির্দিষ্ট আসনে কি পরিমাণ ভোটার আছে, কি পরিমাণ ভোটার উপস্থিতি হয়, ভোটার কি পরিমাণ ভোট পড়ে, তার উপর নির্ভর করবে। কিন্তু এটা জাস্ট পরবর্তীতে যাতে কোনো ধরনের সংশয় না হয় বা পরবর্তীতে এগুলো নিয়ে যাতে কোনো কনফিউশন না হয়, যেটা বাস্তবতা সেটা সবার সাথে শেয়ার করাটাই আমরা মনে করেছি যে যথার্থ। জি, এবং সেই দৃষ্টিকোণ থেকে এবার যেহেতু আপনার জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে হচ্ছে এবং দুইটা ভোট সিমালটেনিয়াসলি কাউন্ট করা হবে, এবং অনেক ক্ষেত্রে ভোট গ্রহণও নির্ধারিত সময়ে শেষ করা যায় কিনা আমি জাস্ট জানি না, কারণ কেন্দ্রে উপস্থিত হলে তো একজন ভোটারের ভোট নেওয়াটাই বোধহয় সময় লেগে যাবে। নর্ম, যতটুকু জানি। কেন্দ্রে উপস্থিত যিনি লাইনে দাঁড়িয়েছেন তার ভোট না নিয়ে তো আপনার ভোট গ্রহণ শেষ করা যায় না। তো এখন আমরা যেহেতু ব্যাপক টার্ন আউট আমরা আশা করছি যে রেকর্ড সংখ্যক ভোটার এই নির্বাচনে উপস্থিত হবেন এবং ভোট দিবেন, এবং তারা দুটো করে ভোট দিবেন। তো এইসব ক্ষেত্রে সময়ের বিষয়টা আমাদের সবারই মাথায় আছে, জনগণ যাতে পরবর্তীতে কনফিউজ না হয় বা কোনো ধরনের এ বিষয়ে বিভ্রান্তি তৈরি না হয়, সেজন্যই এই বিষয়টা আপনাদের কাছ থেকে আপনার সাথে শেয়ার করা। এবং এখন এটা কতক্ষণ বিলম্বিত হতে পারে, এটা তো যেই নির্বাচনে কোনো ভোট হয় না, আপনার বিজয়ী প্রার্থী আগে থেকে নির্ধারণ করা থাকে, সেই নির্বাচনে অনেক সময় আপনার রেডি ফলাফল ঘোষণা করে দেওয়া হয় বা করার সুযোগ থাকে। আমরা অতীতের কিছু নির্বাচনে এগুলো দেখেছি যে নির্বাচনের আগেই মানে নির্বাচিতকে সবাই জেনে গেছে। আচ্ছা ভাই, আজকে মিটিংয়ে কি এটা নিয়ে কোনো আলোচনা হয়েছে, বা বলার মতো যে এত সময় আসলে সর্বোচ্চ লাগতে পারে? না, এইটা তো আসলে সময় ধরে সময় এভাবে বলা সম্ভব না। সময়, কারণ এটা তো নির্ভর করে কেন্দ্রের উপর, আসনের উপর, ভোটারের উপর। সব কেন্দ্রে তো একই রকম ভোটার না, কোনো কেন্দ্রে 2000 ভোটার থাকতে পারে, কোনো কেন্দ্রে 5000 ভোটার থাকতে পারে। তো এখন যে কোনো কেন্দ্রে 2 ঘন্টাতে ভোট গণনা শেষ হতে পারে, কোনো কেন্দ্রে 4 ঘন্টাও লাগতে পারে। তো সেটা আপনি এখন এই মুহূর্তে আপনি কিভাবে বলবেন কতক্ষণ লাগবে? এটা তো গণভোট অ্যাড হওয়ায় এটি আসলে সময়ের মানে একটু বেশি। এটা এই কারণে প্রসেসটা একটু লেন্দি হবে, এটা মানে এক্সপেক্টেড। সো এইটাই আসলে সবার সাথে আমরা শেয়ার করেছি। জি, আরেকটা ব্যাপার একটু জানতে চাচ্ছি, কামরুল হক সায়েম যেটা বলছিলেন যে অভ্যন্তরীণ প্রার্থীদের মধ্যে কিংবা নিজেদের মাসেল পাওয়ার দেখানোর জন্য এটি নির্বাচনে অনেক সময় ব্যবহার করে, এটি একটি নিশ্চয়ই চ্যালেঞ্জ। কিন্তু পাশাপাশি আমাদের দেশের বাহির থেকে কিংবা অন্য কোনো ধরনের থ্রেট কোনো মনে করছেন কিনা, বা এখন পর্যন্ত ওরকম কিছু ভাবছেন কিনা? না, এবার নির্বাচনের যখন রিস্কগুলো অ্যাসেস করা হয়েছে, থ্রেট অ্যাসেসমেন্ট যখন হয়েছে, তখন তো এই বিষয়টাও মাথায় রাখা হয়েছে। দুটো বিষয় মাথায় রেখেই আসলে নির্বাচনের ঝুঁকিগুলোকে এগুলো চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে একটা বিষয় তো আসলে প্রার্থীদের নিজেদের মধ্যে সংকট, বিদ্রোহী প্রার্থীদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত, রাজনৈতিক দলগুলোর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে এক ধরনের বিরোধ, এগুলা যেমন মাথায় রাখা হয়েছে। আর একটা পক্ষ তো আসলে সক্রিয় আছেই, যারা আপনার চায় না নির্বাচনটা হোক, এবং তাদের পাশে অনেক বড় শক্তি কাজ করছে, তাদেরকে প্রকাশ্যেই নানাভাবে ইন্ধন দিচ্ছে বা তাদের নিয়ে সংবাদ সম্মেলন করার জন্য তাদেরকে স্পেস দিচ্ছে। তো এরকম যখন মানে কিছু শক্তি তাদের সাথে সংযুক্ত হয়, আপনার তখন তো আরেকটা বাড়তি ঝুঁকি তৈরি হয়। তো দুটো ঝুঁকি আসলে মাথায় রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজ করছে। তবে ঝুঁকি দুই রকমের হলেও
মোকাবেলার পদ্ধতি কিন্তু একই রকম। যারাই এই নির্বাচনে কোনো বাধা সৃষ্টি করবে বা যারা নির্বাচনে শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করবে বা যারা ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করবে বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপর হামলা করবে, তাদের সে যেই হোক, তার তো আসলে অন্য কোনো পরিচয় দেখার দরকার নেই। তাকে শান্তি শৃঙ্খলা বিঘ্নকারী হিসাবে দেখেই আসলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে হবে। নিশ্চয়ই সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী, সকল সশস্ত্র বাহিনী সহ সবার মতো তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দলগুলো মোকাবেলা করবে আশা করছি। আর একটি, আপনি যেহেতু সেই প্রসঙ্গটা তুলেই ফেললেন, আমি প্রশ্নটা করিয়ে ফেলি। 23 জানুয়ারি পতিত পলাতক প্রধানমন্ত্রী সাবেক, তিনি জুমের মাধ্যমে প্রেস কনফারেন্সে যুক্ত হওয়ার কথা শুনতে পাচ্ছি আমরা। আপনারা নিশ্চয়ই এ ব্যাপারে কনসার্ন। তাহলে আপনার রাষ্ট্রীয়ভাবে কোনো এই ব্যাপারে কথা বলার কোনো সুযোগ কি নেই? না, দেখেন 23 জানুয়ারি কি হবে এটা তো এখন পর্যন্ত স্পেকুলেশন। আমরা তো স্পেকুলেশনের উপর মন্তব্য করা কঠিন। জি, তবে এর আগে তো রাষ্ট্রীয়ভাবে এই প্রসঙ্গটা তোলা হয়েছিল এবং সরকার প্রধান পর্যায়ে বলা হয়েছিল যে, রিকোয়েস্ট করা হয়েছিল যে মানে উনি যেন কোনো প্রভোকেটিং বা উস্কানিমূলক কোনো বক্তব্য না দেন। ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল যে এটা তাদের হাত নাই, এখানে উনি ওনার নিজ ইচ্ছায় উনি বক্তব্য দিচ্ছেন। আমরা আশা করি যে বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বিঘ্ন হয়, নিশ্চয়ই এরকম কিছু ভারত চাইবে না। কারণ বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিঘ্ন হলে, বাংলাদেশে যদি কোনো অস্থিরতা তৈরি হয়, তার আঁচ তো ভারতের উপরে পড়তে পারে। এটা মানে নর্মালি, আমরা যেহেতু খুব নিকট প্রতিবেশী, আমাদের বড় একটা সীমান্ত আছে। সো আমরা আশা করি যে ভারত সরকার বাংলাদেশকে সহায়তা করবে যাতে বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখে এবং কাউকে ভারতের মাটি ব্যবহার করে এমন কোনো কাজ করতে দিবে না যাতে করে বাংলাদেশে কোনো তারা উস্কানি দেওয়ার কোনো সুযোগ পায়। এটা আমাদের একটা এক্সপেকটেশন এবং সরকারের পক্ষ থেকে বার্তাটাও আসলে বারবার তাদেরকে দেওয়া হয়েছে। সেটি আমাদেরও প্রত্যাশা। একটি দেশ স্বাধীন আরেকটি দেশের এই ক্ষেত্রে তারা সহযোগিতাই করা উচিত, বরঞ্চ ডিস্টার্ব না করে, সেটি আমাদেরও প্রত্যাশা। একরামুল হক সায়েম, আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে আপনিও নিশ্চয়ই এই আলোচনাটি বিভিন্ন মাধ্যমে শুনেছেন। অনেকভাবেই আমরা এর আগে শুনেছিলাম যে নির্বাচনে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের একদিক থেকে শুনেছি যে ভোট কেন্দ্রে যাতে না যায় এরকম আহ্বান তারা জানিয়েছে, আরেক দিক থেকে আবার না ভোটের প্রচারণাও চালাচ্ছে। তাহলে কেন্দ্রে যদি না যায়, না ভোট কি করে দিবে? আরেক দিক থেকে জাতীয় পার্টির চেয়ারম্যানকেও দেখেছি যে দেশ ধ্বংস হয়ে যাবে যদি হ্যাঁ ভোটকে জয়যুক্ত করা হয়, না ভোটের পক্ষে তাদের অবস্থান জানিয়েছে। একটু মন্তব্য শুনতে চাই। তাহলে সব মিলে আসলে কি হচ্ছে? তারা কি মাঠে নেমেই এর মোকাবেলা এইগুলো করবে? এখানে আওয়ামী লীগের অবস্থান লাস্ট আমরা দেখেছি যে তারা যেভাবে আহ্বান করছে তাতে আসলে না ভোট না, তারা ভোট কেন্দ্রে না যাওয়ার ব্যাপারেই নিরুৎসাহিত করছে, অর্থাৎ ভোট বর্জনের কথা বলছে। আওয়ামী লীগের নেতারা বিভিন্নভাবে, যারা বিভিন্ন দেশে আছে, সোশ্যাল মিডিয়া হোক, কিছু আন্তর্জাতিক মিডিয়ার সাথে সংবাদ সম্মেলনে হোক, সেক্ষেত্রে তারা না ভোটের দিকে না গিয়ে তারা বলছে যে ভোট বর্জন করার জন্য। বর্জন করার ঘোষণা আসলে তাদের কত পার্সেন্ট বর্জন করবে? এটা তো আসলে বলা মুশকিল। আমার কাছে যেটা মনে হয়েছে, আপনি ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি দেখেন, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে কিন্তু ছাত্রলীগ তাদের প্রতিনিধি ছিল না বা তারা নির্বাচন করেন, যেহেতু তারা নিষিদ্ধ সংগঠন। কিন্তু সেখানে কিন্তু ভোটের পার্সেন্টেজ খুবই ভালো ছিল, খুবই ভালো পার্সেন্টেজ ছিল এবং ভোট উৎসবমুখর হয়েছে, ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। আগে যেরকম আমরা প্রশ্ন করতাম, যে প্রশ্নটা সব সময় ছিল 2014 পর থেকে 2018-24-এ, যে বিএনপি জামাত ছাড়া আসলে নির্বাচনটা অংশগ্রহণমূলক হচ্ছে কিনা, উৎসবমুখর পরিবেশ হচ্ছে কিনা, এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে কিনা। এইবার কিন্তু আওয়ামী লীগ ছাড়া নির্বাচন, এই প্রসঙ্গটা কিন্তু ওইভাবে উঠে আসে নাই। কারো কারো দিক থেকে কিছুটা বলার চেষ্টা করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ ছাড়া নির্বাচন, আওয়ামী লীগকে এই নির্বাচনে খুব প্রাসঙ্গিক করে তোলার কিন্তু কোনো ইস্যু হয়ে ওঠে নাই, বা আওয়ামী লীগ এই নির্বাচনে প্রাসঙ্গিক হয়ে না ওঠার অনেক কারণ এখানে রয়েছে। যেহেতু কিছুদিন আগেই এই রক্তাক্ত গণ অভ্যুত্থানের অধ্যায়টি শেষ হলো, তো সেক্ষেত্রে আমার মনে হয় আওয়ামী লীগ এখানে নির্বাচন বর্জনের এক ধরনের অবস্থানে যেরকম থাকবে, সেক্ষেত্রে এই নির্বাচনে ভোটার উপস্থিতি কম হোক, এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক কম হোক, এই নির্বাচন উৎসব মুখর না হোক, এই বিষয়গুলোতে তাদের হয়তো যতটুকু করার সেটা হয়তো ততটুকু তারা করবে। সেটা আন্তর্জাতিক ভাবেও করতে পারে, সেটা নানান ধরনের প্রচারণা দিয়ে, ভয় ভীতি হুমকি দিয়েও করতে পারে। গত 3টি নির্বাচনের যদি আমরা পরিসংখ্যান দেখি, সেটি হচ্ছে যে মাঠের চিত্র একরকম ছিল। আমরা হয়তো 3টা বা 4টার সময় যে দেখেছি যে
6%, 5% এরকম কালেক্ট হয়েছে, যদিও পরবর্তীতে দেখেছি এটি 40% পর্যন্ত অনেক ক্ষেত্রে দেখানো হয়েছে। সবকিছু মিলে আসলে বলার কি সুযোগ আছে যে গত 3টি নির্বাচনে এই যে ভোটারদের উপস্থিতির পার্সেন্টেজ আসলে কত, তার মধ্যে আওয়ামী লীগের সাপোর্টার কতজন? মোটি বলার সুযোগ নেই। সবশেষ নির্বাচন যেটা হয়েছে 2024 সালে আমরা দেখেছি যে দুপুর 3টা বাজে নির্বাচন কমিশনের তখনকার সচিব তিনি বলেছেন যে 27-28% মতো ভোট কাস্ট হয়েছে। 1 ঘন্টা পরেই সেটা 40%-এর বেশি হয়ে গেল। এবং যদিও সেই ব্রিফিংয়ে বসে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তখন ছিলেন, তিনি কিন্তু ওই 27-28%-এর মধ্যেই ছিলেন এবং হয়তো তিনি বলেছেন যে এর অল্প কিছু হয়তো বাড়তে পারে, কিন্তু পাশ থেকে সচিব বললেন যে না, এটা 40% হতে পারে। এবং আমরা দেখেছি তখন যে অ্যাপসে যে ফলাফলটা আসছে সেখানে 27-28%-এর বেশি ভোট কিন্তু কাস্ট হয় নাই। এবং আমরা দেখেছি আমাদের ভোটের একটা টক শো ছিল, সেই টক শোতে আমরা সারা দেশের প্রতিনিধিদের যুক্ত করেছি। সেখানে প্রতিনিধিদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে ভোটার উপস্থিতি মাঠে যেটা ছিল সেটা আসলে 40% মতো হবে কিনা, কিন্তু আমাদের প্রতিনিধিরা সবাই একযোগে বলেছেন যে তারা আসলে 40% ভোটার আসছেন বলে সেরকম ভোটের মাঠে দেখেননি। আর যারা ভোট কেন্দ্রে এসছে সব হয়তো নৌকা প্রতীকে কেউ ভোট দিয়েছে মানেই সবাই আওয়ামী লীগ করেছে, এমনটা কিন্তু অনেক ক্ষেত্রে না। না, সেটা তো না, সেটা নানান কারণে হতে পারে। সব ভোট তো আসলে ভোট দিয়েছে না ভোট কিভাবে হয়েছে সেটা তো ভিন্ন বিষয় আমরা দেখেছি। তাহলে এবার আসলে ওই তাদের এই আবেদন, এই যে জাতীয় পার্টির যে আহ্বানটা, সেটা কি কিভাবে দেখছেন? জাতীয় পার্টির আহ্বানও আসলে জাতীয় পার্টিও এই নির্বাচনে খুব প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে নাই। জাতীয় পার্টি আমরা আগেও যদি দেখি যে 2014-তে তাদের অবস্থান, 2018-তে অবস্থান, যেগুলো বিতর্কিত নির্বাচন ছিল, এবং 2024-এর অবস্থানে তারা কিন্তু আসলে আওয়ামী লীগের সাথে এক ধরনের লিয়াজো করেই তারা যতটুকু অবস্থান নিতে পেরেছে, তাদের নিজস্ব শক্তি সামর্থ্য দিয়ে কিন্তু কোনো অবস্থান তৈরি করতে পারেনি। এই নির্বাচনে আমার মনে হয় না যে জাতীয় পার্টি খুব ভালো কোনো অবস্থান নিতে পারবে, এবং জাতীয় পার্টির সেই জনসমর্থন এখন আছে বলে মনে হয় না। কেউ হয়তো মনে করছেন যে আওয়ামী লীগের একটা অংশ হয়তো যারা ভোট কেন্দ্রে যাবে তারা হয়তো, যেহেতু আওয়ামী লীগের প্রতীক নাই, নৌকার প্রতীক নাই, সেক্ষেত্রে লাঙ্গলে দিতে পারে। কিন্তু আওয়ামী লীগের যারা আসলে কোর মানুষ, হয়তো তারা একেবারে কোর যারা, তারা হয়তো আওয়ামী লীগের আহ্বানে ভোট কেন্দ্রে নাও যেতে পারে, এবং সেটা পার্সেন্টেজ আমার মনে হয় খুব বেশি হবে না, অনেক খুব বেশি হবে না। জি, আবুল কালাম আজাদ মজুমদার, আপনার কাছে আবার একটু আসি। সেটি হচ্ছে যে আমরা যতটুকু আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বিষয়টি ঠিক রাখার জন্য ভোটের দিনের যে আপনাদের পরিকল্পনা বা ইসির বা সরকার মিলে সমন্বিত, সেখানে আপনারা একদম সশস্ত্র অবস্থায় কিংবা অস্ত্রসহ 2 জন পুলিশ একটি কেন্দ্রের জন্য থাকবে। তো একদম সেটি একটু ক্লিয়ার করবেন। হয়তো ঢাকা শহরে গণমাধ্যম থাকবে, ভরপুর টহল থাকবে, রাস্তাঘাট আছে, কিন্তু সেই সুবর্ণচর কিংবা সেই ভাসানচর কিংবা সেই পটুয়াখালীর প্রত্যন্ত অঞ্চল, সেখানে কিভাবে এই এই 2 জন অস্ত্রসহ পুলিশ, অস্ত্রধারী, এরা নিয়ন্ত্রণ করবে সেখানে যদি কেন্দ্রে কোনো ঝামেলা হয়? প্রথমত হচ্ছে যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র যেগুলো, সেগুলোতে 3 জন থাকবে বলা হয়েছে। জি। তো এর আগের যে নির্বাচন বিভিন্ন সময় আমরা দেখেছি, মানে যেগুলো নির্বাচন হয়েছে, জি, মানে আমির আমি বা আপনার ওই রাতের ভোটের নির্বাচনের কথা বলছি না আমি, যেগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অতীতে যেগুলো হয়েছে, সেগুলোতে কিন্তু আসলে কেন্দ্র প্রতি অস্ত্রধারী পুলিশের সংখ্যা 1 জন ছিল বলে আমরা জেনেছি, এবং তাদের সাথে সহায়ক ভূমিকায় ছিল আনসার বা বিএনসিসি এ ধরনের সদস্যরা, এবং সেই তুলনায় কিন্তু এবার সদস্য সংখ্যা বেড়েছে, এবং পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীতে রয়েছে, এবং তাদেরকেও আইনশৃঙ্খলা রক্ষার মর্যাদা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মর্যাদা দেওয়া হয়েছে। তো আমি মনে করি যে আমরা অন্য যে কোনো সময়ের তুলনায় এবার নিরাপত্তা ব্যবস্থাটা বেশি নেওয়া হয়েছে। এটি আপনাদের যে পর্যবেক্ষণ? আমাদের পর্যবেক্ষণ না, এটা তথ্য এবং উপাত্ত থেকে এটা আপনি বলতে পারেন। এখন পর্যন্ত পরিসংখ্যান বলছে যে 9 লক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বিভিন্ন বাহিনীর 9 লক্ষ সদস্য এই নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে। বাংলাদেশের ইতিহাসে আর কোনো নির্বাচনে এতজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত ছিল না। আজকে একটি প্রশ্ন আমারও নজর কেড়েছে, সেই প্রশ্নটি আমারও মধ্যে, যদিও আপনারা ঝুঁকিপূর্ণ বলছেন, কিন্তু এই যে গোপালগঞ্জ সহ আশেপাশের কয়েকটি জেলা,
সেই জেলাগুলোয় সাধারণত ধরে নেওয়া হতো হতো যে সেটি আওয়ামী অধ্যুষিত এলাকা। তো সেখানটায় কি একই রকম আপনারা সমগ্রভাবে অন্য জেলার জন্য কেন্দ্রগুলোর জন্য যে পদক্ষেপ ওইসব এলাকাগুলোর জন্য একই পদক্ষেপ? এখন গোপালগঞ্জ বলেন, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, এগুলো কোনো বাংলাদেশের বাইরের কোনো অঞ্চল না, এগুলো বাংলাদেশেরই অঞ্চল। এবং এখন তো সেখানে প্রশাসন কাজ করছে, আমাদের প্রশাসনের সদস্যরা সেখানে উপস্থিত নাই তা তো না। সেখানে আমাদের জেলা প্রশাসক আছেন, পুলিশ সুপার আছেন, তারা কাজ করছেন না? আমাদের যে সেখানে যে থানাগুলো আছে সেখানে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা তো তাদের দায়িত্ব পালন করছেন। তো তারা এখন যদি দায়িত্ব পালন করেন, ভোটের দিন আরও বাড়তি যে পুলিশ সদস্যরা থাকবেন তারা কেন তাদের দায়িত্ব পালন করতে পারবেন না? তারা তো সাপ্লিমেন্টারি ফোর্স হিসেবে বর্তমানে নিয়মিত বাহিনীর সদস্য যারা আছেন তাদের সাথে যুক্ত হবেন। তো আমরা আশা করি যে সেখানেও যদি কোনো ঝুঁকি থাকে তো সেখানে সম্ভব এরকম হতে পারে যে ঝুঁকির মাত্রা বিবেচনায় সেখানে হয়তো ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা বেশি থাকতে পারে। বা আপনার অন্য জেলায় যদি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা 10টি হয় সেখানে হয়তো 15টি হতে পারে। সেই বিবেচনা করে সেখানে যেই এই ক্ষেত্রে যে প্রটোকলটা সেট করা হয়েছে সেই প্রটোকল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এগুলো কোনো বিচ্ছিন্ন কোনো দ্বীপ না, এগুলো বাংলাদেশের অংশ এবং বাংলাদেশের প্রশাসন সেখানে সক্রিয় আছে এবং এখানে বাংলাদেশের মানুষরাই ভোট দিবে। এবং গোপালগঞ্জতেও তো প্রার্থীরা থাকবে, তারা তো জনগণের কাছে যাবে। তাদের ভোটারদেরকে যদি বাধা দেওয়া হয় ভোট কেন্দ্রে আসছে, তাহলে প্রার্থীদেরও কিছু দায়িত্ব থাকবে ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসার ব্যাপারে। এবং ভোটাররাও কিন্তু নিজেরাও কিন্তু সচেতন, তারা কিন্তু আপনার দীর্ঘদিন ধরে ভোট দিতে পারেনি। আপনি যে একটু আগে 3টা নির্বাচনের কথা বলেছেন, এই 3টা নির্বাচনের একটা নির্বাচনে অর্ধেক আসনে ভোটই হয়নি, প্রথম 2014 সালে। আর আরেকটা নির্বাচনে ভোট আসলে রাতেই শেষ হয়ে গিয়েছে, পরদিন সকালে যেগুলো ছিল এগুলো লোক দেখানো কাজ কারবার ছিল। আর তার পরেরটা যেটা আমি আর ডামি যেটা বললেন, এখানে আমরা আর মামুরা টাইপের একটা ভোট হয়েছে, আপনি দেখেছেন। এবং ভোটার উপস্থিতি 27-28 বলা হয়েছে, কিন্তু বাস্তবে আসলে তারও কম। আপনি যদি এই নির্বাচনটায় যদি আপনি যদি মানদণ্ড ধরেন যদি 40%ও যদি হয়, আপনি এই নির্বাচনটা কিন্তু বিএনপি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু বর্জনের ডাক দিয়েছিল। আপনি যদি তর্কের খাতিরেও ধরেন 60% লোক দেশের বর্জন করেছে, তাদেরই নির্বাচন কমিশনের দেওয়া আপনি এই পরিসংখ্যানটাকেও যদি আপনি আমলে নেন তাহলে একটা নির্বাচন 60% দেশের জনগোষ্ঠী এটা বর্জন করেছে। তো এগুলো তো কোনো নির্বাচন ছিল না। এখন এই নির্বাচনগুলোতে মানুষ ভোট দিতেও আসলে সেভাবে যায় না, কারণ সবাই জানে কে জিতবে। বিজয়ী প্রার্থী ওই নির্বাচন 3টা নির্বাচনে দেশে আসলে ভোটার ছিল একজন, তিনি ঠিক করে দিতেন কে জিতবে, তাই না? তো এখন দেশে রেফারির ভূমিকা ইসি ছিল কোনো না, সরকার প্রধান ইসি ছিলেন। কোনো রেফারির ভূমিকায় ছিল না। ইসি ছিল একটা নতজানু বসংবদ একটা প্রতিষ্ঠান, যাদের কাজ আজ্ঞাবহ একটা প্রতিষ্ঠান, যার কাজ ছিল সরকারের কাছ থেকে যে ওহিটা নাজিল হতো সেটাকে বাস্তবায়ন করা। গত 3টা নির্বাচনে শুধুমাত্র একজন ভোটার ছিল, তার ইচ্ছাতেই এমপি নির্বাচিত হতো, ভোটারদের ইচ্ছার কোনো মূল্য ছিল না। আর এইবার আজকে আমরা আপনাদেরকে হিসাব দিয়েছি 12,77,00,000 ভোটার আছেন, তো একজন এমপি নির্বাচন করেছেন 300, আর এইবার 12,77,00,000 মানুষ কিন্তু 300 এমপি নির্বাচন করবেন। সো তাদের মধ্যেও তো এক ধরনের স্বতঃস্ফূর্ততা আছে, তারা ভোট দিতে মুখিয়ে আছেন, তারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। আমি মনে করি যখন পরিবেশটা এরকম স্বতঃস্ফূর্ত হয় তখন আপনি গোপালগঞ্জ বলেন বা নারায়ণগঞ্জ বলেন, সব জায়গাতেই কিন্তু মানে আপনার মানুষের উৎসাহটাকে দমিয়ে রাখা খুব কষ্টকর হবে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো খুব সুশৃঙ্খলভাবে তাদেরকে যেভাবে দায়িত্ব অর্পণ করা হয় সেই দায়িত্বটা পালন। না, আপনি বলছিলেন যে ইসি আসলে নতজানু কিনা সরকারের প্রতি। আসলে নতজানু কখন হয়? আমরা দেখেছি যে 14, 18, 24-এ যেটা হয়েছে যে আমরা আমাদের কাছে স্পষ্ট ছিল যে ওই সরকারই কন্টিনিউ করবে। আমরা সরকারের তা বলিনি, অন্য কোনো দলের প্রতিও তো হতে পারে। হ্যাঁ, দলের প্রতি হতে পারে, রাইট, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের প্রতি নতজানু হতো যদি এই সরকার লং লাস্টিং করতো, আরো দীর্ঘমেয়াদে থাকতো। সরকার যেহেতু এই নির্বাচনের মাধ্যমেই সরকারের মেয়াদ শেষ, সেক্ষেত্রে সরকারের প্রতি নতজানু হওয়ার খুব বেশি সুযোগ নাই। যদিও ভেতরে ভেতরে একটা আলোচনা হচ্ছে, অনেকে আলোচনা করছেন যে 2008 সালের আঙ্গিকে কোনো নির্বাচন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কোনো নির্বাচন হচ্ছে কিনা। কারণ 2008 সালের নির্বাচনে 111 সরকার করেছিল, সেই সরকারও তাদের পছন্দ মতো দলকে ক্ষমতায় এনেছিল বলে আলোচনা আছে। এবং আপনি দেখবেন যে তদন্ত কমিশন যেটা 2014, 18 এবং 24-এর নির্বাচন যারা তদন্ত করেছে, ওই তদন্ত কমিশনের রিপোর্টে বলা হয়েছে, হ্যাঁ, তদন্ত কমিশন, ওই তদন্ত কমিশনের রিপোর্টে বলা হয়েছে 2008 সালের নির্বাচনও সন্দেহমূলক ছিল এবং ওই নির্বাচন তদন্ত করার জন্য তারা সুপারিশ করেছেন। তো সেটাও কিন্তু একটা 111 সরকারও কিন্তু এক ধরনের নিরপেক্ষ সরকারই হওয়ার কথা ছিল, তারা কিন্তু পরিচালনা করেছে, তাদের মাধ্যমে কিন্তু একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং মতো ঘটনা ঘটেছে।
ইসি নতজানু কিনা প্রশ্ন মানে হয়তো আমরাও করতে পারছি, এটি আগের সরকার হলে কতটা করতে পারতাম তা তো জানি না। এইটির জন্য এই অন্তর্বর্তী সরকার ধন্যবাদ পাওয়ারই যোগ্য। আমি যেহেতু মাঠের সাংবাদিক, অবারিতভাবে প্রশ্ন করতে পারি, আপনিও সেটি স্বীকার করবেন। কিন্তু সাংবাদিকরা এই সুযোগ পাওয়ার পরও আমরা নতজানু অবস্থা থেকে কি কতটা বের হতে পেরেছি, দেখেন, এবং সাংবাদিকরা সেটি তো- একদিকে কি কতটা ছুটবে কিনা সেটি দেখার আসলে কেউ আছে? দেখেন, সাংবাদিকরা তো ওই সমাজেরই অংশ। মানে সমাজে যখন সব ক্ষেত্রে মানে ইয়ে ধরবে, আপনার ঘুণে ধরবে, সমাজের সবগুলো সেক্টর যখন ক্ষতিগ্রস্ত হবে নানানভাবে, তার মূল্যবোধের দিক থেকে হোক, নীতি নৈতিকতার দিক থেকে হোক, সেটার তো ব্যাপ্তি সাংবাদিকদের উপরও পড়ে। বিষয় হচ্ছে যে আমাদের বিশেষ করে আমরাদেরকে যেটা বলি যে তারা বেনিফিশিয়ারি হতে চায়, তারা সুবিধা ভোগী থাকতে চায়। সেজন্য আসলে যারা ক্ষমতায় আসতেছে মনে হচ্ছে, যারা মানে ক্ষমতাশালী, যারা প্রভাবশালী, যাদের অর্থবিত্ত আছে, তাদের সঙ্গে থাকতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, যেহেতু দীর্ঘমেয়াদে বেনিফিশিয়ারি হওয়ার সুযোগ আছে। সেই সুযোগটা হয়তো সাংবাদিকরাও নিতে চান, এবং সেদিক থেকে হয়তো সাংবাদিকরাও আমরা দেখেছি যে গত 16-17 বছরও যে ধরনের ভূমিকা রেখেছিল, যে ধরনের ভূমিকা রাখার কথা ছিল বাস্তবে, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে, জাগ্রত বিবেক হিসাবে, সেটা রাখে নাই, বরং সাংবাদিকরাও তোষামদিতে জড়িয়ে পড়েছিল এবং একটা ওই সরকার বা নির্দিষ্ট একটা পক্ষের পক্ষ নিয়ে তারা কাজ করেছে। এখন তো এখন যারা কাজ করছে, এখনো সাংবাদিকদের মধ্যে ওই প্রবণতা তো আমরা দেখছি। ওই মানে প্রবণতা এটি তো কি আমরা যারা কাজ করছে তাদের মধ্যে, নাকি সাংবাদিক প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত তাদের কি কি আমার আপনি? মনে হয় সাংবাদিক প্রতিষ্ঠান বলতে আপনি গণমাধ্যম প্রতিষ্ঠানের কথা যেটা বলছেন, সেটা আসলে গণমাধ্যম প্রতিষ্ঠান সাধারণত আগে যেটা হয়েছে সরকার রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হয়েছে। এখন গণমাধ্যম প্রতিষ্ঠান সরকার রাষ্ট্র কর্তৃক যতটা না নিয়ন্ত্রিত হওয়ার খুব একটা আমরা সুযোগ দেখছি না, কিন্তু পরবর্তীতে কারা ক্ষমতায় আসবে, কাদের সাথে থাকলে আসলে সে অর্থনৈতিকভাবে হোক, নানানভাবে হোক, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কম থাকবে, তাদের সাথে থাকতে হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করছে, এবং সেই জায়গাটিতে হয়তো সাংবাদিকরাও সেই জায়গাটিতে বেনিফিশিয়ারি হওয়ার যে বিষয়, সুবিধা পাওয়ার বিষয়, সেখানে হয়তো তারাও তাদের পক্ষ নেওয়ার একটা বিষয় তাদের মধ্যে কাজ করছে। সে জায়গায় সাংবাদিকদেরকে আসলে যদি, মানে সাংবাদিকরা তো মানে সবশেষ ঠিকানা মানুষের জন্য, যে এখানে মানুষ হয়তো ভালো কিছু পাবে, ন্যায়ের কথাগুলো সাংবাদিকদের মাধ্যমে উঠে আসবে। সেখানে সাংবাদিকরা যদি আসলে পক্ষপাতমূলক আচরণ করে, তারা যদি বেনিফিশিয়ারি হওয়াকেই প্রাধান্য দেয়, সেখানে আসলে সমাজের আর কোনো জায়গা থাকে না। অনেক ধন্যবাদ। ওয়াচডগ বলা হয়তো গণমাধ্যমকে, তো সেখান থেকে আপনি গণমাধ্যম কর্মী, আবারও বলছি যে সরকারের সাথেও আপনি কাজ করছেন। তো ক্ষমতাকে প্রশ্ন করা সাংবাদিকদের বা আমাদের অন্যতম কর্তব্য, দায়িত্ব, সেখানে আমরা প্রশ্ন করছি এবং আপনি জবাব দিচ্ছেন। কিন্তু উল্টো এইখানটায় আপনাকে যদি বসিয়ে দেই যে জার্নালিস্টদের যারা কাজ করছে তাদের একই প্রশ্ন সায়েম যে পর্যবেক্ষণ দিলেন, সেখানটা থেকে আপনার কি মনে হচ্ছে ওই সঠিক ওয়াচডগের জায়গাটা অবারিত সুযোগ পাওয়ার পরও আমরা কি করতে পারছি? অথবা সামনের যে দিনগুলো 12 তারিখের আগ পর্যন্ত বা পরবর্তীতে কল্যাণমূলক বাংলাদেশ গড়ার জন্য যে জার্নালিস্টদের ভূমিকা, সেখানে কতটা দেখছেন যে আমরা ভূমিকা রাখতে পারছি? ধন্যবাদ আপনাকে। সাংবাদিকদের ভূমিকা নিয়ে কথা বলার আগে আমি একটু সাইমের কথার সাথে একটু যোগ করতে চাই। উনি 111 সরকারের প্রসঙ্গ এনেছেন। 111 সরকারের সাথে বাংলাদেশের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটা চরিত্রগত একটা তফাৎ আছে। 111 সরকার যতদিন দায়িত্ব পালন করেছে ততদিন দেশে জরুরি অবস্থা জারি করা ছিল, অর্থাৎ আপনাদের অধিকার সাসপেন্ডেড ছিল। তারা জরুরি অবস্থা জারি করে দেশে একটা বিরাজনীতিকরণের উদ্যোগ নিয়েছিল, এবং সেই সময়ে দেশের সবগুলো রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে তারা জেলে পুরেছে, তাদেরকে রাজনৈতিক প্রক্রিয়া অংশ নিতে দেয় না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছে সে তার একেবারে উল্টো। এখন দেশের মানুষের অধিকার বোধটা এত বেশি, মানুষ এত বেশি এম্পাওয়ার্ড ফিল করছে নিজেরা, যে এই সরকার, এটা একটা রাজনৈতিক সরকার না জেনেও এই সরকারের কাছে, এই সরকারকে 2000 আন্দোলন হয়েছে এই সরকারের কাছে দাবি দেওয়া জানিয়ে। মানুষ একেবারে উল্টো। 111 সরকার যেখানে বিরাজনীতিকরণ করার চেষ্টা করেছে, এই সরকার যারা কখনো রাজনীতি করতে পারেনি বা রাজনীতি করতে গিয়ে বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে, তাদের সবাইকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে, যে কারণে রাজনৈতিক দলগুলো অবাধে তাদের রাজনৈতিক কার্যক্রম চালাতে পারছে। যারা রাজনৈতিক কার্যক্রম চালাতে পারছে না তাদের বিরুদ্ধে আপনার জুলাই বিপ্লবের যারা অগ্রসৈনিক, তাদের বিরুদ্ধে হুমকি দেওয়া
বা বিচারের প্রতিবন্ধকতা সৃষ্টি করা ইত্যাদি নানা অভিযোগে একটা রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু বাকি যে রাজনৈতিক দল তারা তো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং আপনি যদি দেখেন, আজকেও আমরা আপনাকে জানিয়েছি দেশে নিবন্ধিত রাজনৈতিক দল আছে 59টি, তার মধ্যে 51টা রাজনৈতিক দল আপনার এই নির্বাচনে অংশ নিচ্ছে। আপনার তাহলে আপনি 111 সরকারের সাথে এটাকে কিভাবে মিলাবেন আমি ঠিক আমার মাথায় আসছে না। এটা গেল একটা দিক। আবার উনি বললেন যে সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা সেটা এটা সরকারের দিক থেকে কিছু ঘটছে না। তার মানেটা কি? সরকার এখানে আসলে সংবাদ মাধ্যমের জন্য কোনো প্রতিবন্ধকতা তৈরি করেনি। সরকার সংবাদ মাধ্যমকে তার কাজটা করার সুযোগ করে দিয়েছে। এখন সুযোগটা সংবাদ মাধ্যম নেবে কি নেবে না, ইট ইজ এ চয়েস, তাই না? আপনি যদি মনে করেন যে আপনি ক্ষমতাকে প্রশ্ন করবেন, ক্ষমতা বলতে আমরা কি রাষ্ট্র ক্ষমতা বুঝি? রাষ্ট্র ক্ষমতা না, রাজনৈতিক দলেরও তো এক ধরনের ক্ষমতা আছে, নিশ্চয়ই আমলাতন্ত্রের এক ধরনের ক্ষমতা আছে, ব্যক্তির এক ধরনের ক্ষমতা থাকে, কর্পোরেট যারা পাওয়ার হাউস তাদেরও এক ধরনের ক্ষমতা থাকে। সো ক্ষমতাকে প্রশ্ন করা মানে কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদেরকে প্রশ্ন করা না। আমি মনে করি যারা সমাজে বিভিন্ন জায়গায় ক্ষমতাশালী বা প্রভাবশালী তাদেরকেও প্রশ্ন করা। এখন সমস্যা হচ্ছে যে আমাদের গণমাধ্যম ক্ষমতাকে প্রশ্ন করা মানে হচ্ছে যে সরকারকে প্রশ্ন করা মনে করে। অন্যান্য যারা ক্ষমতাশালী আছেন, যারা যেই প্রভাব বলয়গুলো অন্যান্য ক্ষেত্রে তৈরি হয়েছে বা যাদের প্রভাবের কারণে নির্বাচন প্রভাবিত হতে পারে, সেই রকম ক্ষমতাশালীদেরকে তারা প্রশ্ন না করে উল্টো তাদের কাছাকাছি হওয়ার, ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে কিছু হীন বা ক্ষুদ্র ব্যক্তি স্বার্থে, যেটা আসলে মানে খুব দৃষ্টিকটু মনে হয়। অনেক ধন্যবাদ। আমি একদমই 1 মিনিটের একরামুল হক সাহেব আপনার কাছে যাচ্ছি শেষ সময়টিকে একদম। এই যে প্রতীকের নিজ নিজ দলের প্রতীকের পক্ষেই তো নিশ্চয়ই সবাই ভোট চাইবেন। তো এত এই সব জায়গাটায় আসলে গণভোটের ইস্যুটা কি কোনোভাবে একদম উজ্জ্ব হয়ে যাওয়ার কি পসিবিলিটি থেকে যাচ্ছে না? না, গণভোটের প্রচারণা তো সরকার চালাচ্ছে এবং একই সাথে এনসিপি জামাত চালাচ্ছে। বিএনপিও যদিও সরাসরি গণভোটের প্রচারণা চালাচ্ছে না, কিন্তু গণভোটে হ্যাঁ ভোট দিবে বলেই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। আমার কাছে যেটা সংকটটা মনে হয় যে গণভোটের প্রচারণা থেকে গণভোট দেওয়াটা, অর্থাৎ ব্যালট পেপার যখন দুটা ব্যালট পেপার নিবে, কেউ কেউ দেখা যাচ্ছে তার ওই প্রতীকে ভোট দেওয়াকে প্রধান বিষয় মনে করে যদি প্রতীকে ভোট দিয়ে ওই সংসদ নির্বাচনের ব্যালটটি রেখে দিল, আর গণভোটের ভোট না দিয়েও রেখে দিতে পারে, অথবা ওই গণভোটের ব্যালটটি সাথে নিয়েও চলে যেতে পারে। এইখানে একটা সংকট তৈরি হতে পারে। বিশেষ করে ধরেন একটা ভোট কক্ষে যদি 200 ভোট থাকে, যদি তার মধ্যে 10টা গণভোটের ব্যালটের মিসিং হয়, যদিও ব্যালট পেপার বাইরে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, মানে সুযোগ নাই বলতে এর আইনত দণ্ডনীয়, কিন্তু কেউ যদি নিয়ে যায় যে ঠিক আছে আমি কোর্ট পড়ে গেলাম, আমি একটা ব্যালটে ভোট দিলাম, আরেকটা ব্যালট নিয়ে বের হয়ে গেলাম, তখন গণনার সময় একটা জটিলতা তৈরি হবে। দেখা গেল 200-র মধ্যে 200টা হলো সংসদ নির্বাচনের ব্যালট পেপার পাওয়া গেল, আর 190টা হলো গণভোটের ব্যালট পেপার পাওয়া গেল। তখন কিন্তু একটা সংকট তৈরি হবে। তখন যারা হয়তো কম ভোট পেয়েছে তারা একটা হইচই তৈরি করতে পারে, এটা একটা সংকট। আরেকটা সংকট হলো একই ব্যালট বাক্সে কিন্তু 2টা ব্যালট পেপার যাবে। এই যে দুটাকে পৃথক করে আবার গণনা করা, এই গণনার দিক থেকে একটা সংকট তৈরি হবে। আজাদ ভাই, একদম শেষ মিনিটে আপনার কথা শুনতে চাই। এই সংকটটার আপনারা আপনাদের আইডেন্টিফাই করতে পেরেছেন কিনা এবং উত্তরণ কতটা সহজ হবে? এটা ওনাকে ধন্যবাদ যে উনি এই প্রসঙ্গটা উত্থাপন করেছেন। এটা একটা কনসার্ন অবশ্যই, এবং যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তারা তো এই বিষয়টা দেখবেন। কারণ একজন ভোটার যখন ভোট দিয়ে এসে যখন ভোট দিতে যাবেন, ওনাকে 2টো ব্যালট পেপার দেওয়া হবে। এখন উনি কয়টা ব্যালট পেপার বাক্সে ফেলছেন এটা দেখার দায়িত্ব যারা নির্বাচনের দায়িত্বে ওইখানে উপস্থিত থাকবেন, সহকারী প্রিজাইডিং অফিসার বা পুলিং অফিসার তারা। তো তারা যদি তাদের দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করে তাহলে এই সংকটটা আমার মনে হয় না যতটা তীব্র উনি আশঙ্কা করছেন অতটা তীব্র হলে হবে বলে। অনেক ধন্যবাদ আবুল কালাম আজাদ মজুমদার এবং অসংখ্য ধন্যবাদ একরামুল হক সায়েম, দুজনকেই। প্রিয় দর্শক, সংকট যাই থাকুক, সবাই যদি আমরা একমত হই, দেশের জন্য কাজ করি, তাহলে সমাধানটা খুবই খুবই সহজ হয়ে যাবে। আর এই সমাধানটা আমাদের করতেই হবে, কারণ 71-এর অগণন মানুষের রক্ত, 90-এর গণ অভ্যুত্থান, 24-এর অসংখ্য প্রবীণ বৃদ্ধ বনিতার সবার এই রক্তে ভেজা বাংলাদেশ, একটাই কারণ, তা হচ্ছে নিজেদের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠন। আর সেই কল্যাণমূলক রাষ্ট্র গঠন হবে আপনাদের ভোটের মাধ্যমে, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে, যাদের মাধ্যমে আমরা স্বপ্ন দেখি একটি কল্যাণমূলক বাংলাদেশ গঠিত হোক। আর সেই কল্যাণমূলক বাংলাদেশ গড়তে আসুন
যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।